আসসালামু আলাইকুম। ব্রাজিল মুখোমুখি হচ্ছে ভারতের। আগামী ৩রা অক্টোবর ব্রাজিল বনাম ভারতের মধ্যকার ম্যাচ হবে সল্ট লেক স্টেডিয়াম, কলকাতায়। ফিফা র্যাঙ্কিং এর ১৩৮ নম্বর দল টিম ইন্ডিয়া, তাদের এগেনস্টে ফিফা র্যাঙ্কিং এ বর্তমানে ৫ নম্বর দল ব্রাজিল, তারা মুখোমুখি হতে যাচ্ছে। দক্ষিণ এশিয়ার ফুটবল ইতিহাসে এটা একটা বিরলতম ঘটনা এবং অল ক্রেডিট গোজ টু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে কিভাবে সম্ভব হলো যে ফিফা র্যাঙ্কিং এর ১৩৮ নম্বর দল ফিফা র্যাঙ্কিং এর ৫ নম্বর দল ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে। এখানের পুরো ব্যাপারটার মধ্যে দুইটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কাজ করেছে। একটা হচ্ছে ফিফা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি উইন্ডো, আরেকটা বিষয় হচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের চমৎকার ফুটবল ডিপ্লোম্যাসির জায়গা, এবং সেই সঙ্গে ইন্ডিয়ার কর্পোরেট মার্কেটটা যেহেতু অনেক বড়, সেটার একটা অনেক বড় ফায়দা কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন নিয়েছে, এবং সেই সঙ্গে তাদের ফুটবল ডিপ্লোম্যাসির একটা চমৎকার দৃষ্টান্ত বা ফুটবল ডিপ্লোম্যাসির একটা চমৎকার উদাহরণ আমরা দেখতে পেয়েছি। আর বিশেষ করে কলকাতাকেই কেন ভেন্যু হিসেবে নেওয়া হয়েছে সেই ব্যাপারেও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, কারণ বিশেষ করে সাবকন্টিনেন্টে বাংলাদেশ এবং ইন্ডিয়ার কলকাতাতে ব্রাজিলের ফ্যান বেসটা কিন্তু অনেক বড়। ১৯৭৭ সালে পেলে যখন কসমোস ক্লাবের হয়ে খেলতে এসেছিলেন মোহনবাগানের এগেনস্টে, তখনই তিনি লক্ষ্য করেছিলেন যে ইন্ডিয়াতে বিশেষ করে কলকাতাতে কিরকম ফ্যান ফলোয়ার রয়েছে ব্রাজিলের, এবং সেটাই মূলত অনেক বেশি মাত্রায় মোটিভেট করেছে ব্রাজিল এবং ইন্ডিয়ার এই ম্যাচটা সল্ট লেক স্টেডিয়ামে হওয়ার জন্য। প্রথমত একটু বিশ্লেষণ করতে চাই যে আসলে কিভাবে সম্ভব হলো ব্রাজিল এবং ইন্ডিয়ার এই ম্যাচটা হওয়াটা। প্রথমত, অক্টোবর মাসে ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডোর একটা ব্রেক রয়েছে। এই সময়টাতে ব্রাজিল ফুটবল টিম তারা ওশেনিয়া এবং এশিয়া সফর নির্ধারণ করেছে। ২৫ এবং ২৯ সেপ্টেম্বর তারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কুইন্সল্যান্ডের মাঠে মুখোমুখি হবে, দুইটা ফিফা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। এবং ব্রাজিল ওশেনিয়া অঞ্চলের পাশাপাশি এশিয়াতে এমন একটা অঞ্চল খুঁজছিল যেখানে আসলে ট্রাভেলিং ডিস্টেন্সটা অনেক কম এবং টাইম ফ্রেমের পার্থক্যটা খুব বেশি না, এরকম একটা অঞ্চল। সেই সঙ্গে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অনেক দিন ধরেই কিন্তু এই চেষ্টাটা করে আসছিল, তারা তাদের ফুটবল ডিপ্লোম্যাসির জায়গায়, এবং সেই চেষ্টাটায় তারা সফল হয়েছে। এখন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ফুটবল ডিপ্লোম্যাসির জায়গায় কোন কোন বিষয়ে জয়ী হয়েছে সেই ব্যাপারে যদি আমরা বলতে চাই, তাহলে বলতে হবে ডেফিনেটলি এখানে খরচ একটা অনেক বড় ব্যাপার। ৬০ থেকে ৭০ কোটি রুপির মতো খরচ হচ্ছে বিভিন্ন সোর্স মারফত জানা যায়, যার মধ্যে ব্রাজিলিয়ান প্লেয়ারদের ম্যাচ ফি রয়েছে, তাদের ট্রাভেলিং এক্সপেন্স রয়েছে, 5 স্টার হোটেলে থাকা খাওয়া থেকে শুরু করে অন্যান্য যে এক্সপেন্স রয়েছে সেই সমস্ত এক্সপেন্স সবকিছু মিলিয়ে প্রায় ৬০ থেকে ৭০ কোটি রুপির মতো খরচ হচ্ছে। এবং এই খরচটা কিন্তু এমন না যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তারা করছে। ডেফিনেটলি ইন্ডিয়াতে কর্পোরেট মার্কেটটা অনেক বড়, ইন্ডিয়ার অনেক কর্পোরেট জায়ান্টসরা রয়েছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সেই জায়গায় কর্পোরেট জায়ান্টসদের সঙ্গে আগেভাগে কথাবার্তা বলে তার আগে এনশিওর্ড হয়েছে ব্রাজিল ফুটবল টিমকে ইন্ডিয়াতে আনতে গেলে কি পরিমাণ খরচ হতে পারে এবং সেই খরচ তারা ওঠাতে পারবে কিনা। ডেফিনেটলি কর্পোরেট কোম্পানিগুলোর সঙ্গে তারা সেই অনুযায়ী ডিল করেছে, সেই অনুযায়ী ডিল করে তারা সেই চুক্তিটাকে বাস্তবায়ন করার মতো, অর্থাৎ রিয়েলিস্টিক একটা জায়গা থেকেই পরবর্তী সময় কিন্তু ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন বা সিবিএফ, যাদেরকে আমরা বলি, সিবিএফ এর কাছে সে অফারটা দিয়েছে। এবং সিবিএফ ও পরবর্তী সময় চিন্তা করে দেখেছে তারা যেহেতু ওশেনিয়া সফরে আছে, সেখান থেকে এশিয়ার কোন অঞ্চলটাতে ট্রাভেলিং, কস্টিং এবং সেই সঙ্গে আতিথেয়তার জায়গা থেকে তারা সবচাইতে বেটার সলিউশন পাবে বা সবচাইতে বেটার ফেভার পাবে, সেই বিষয়টা চিন্তা করেই কিন্তু তারা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের এই অফারটাতে রাজি হয়েছে। এবং এই জায়গাটা পুরোপুরি আমি যদি বলি কমার্শিয়াল গেমের জায়গাটায়, যেহেতু আবারও বলছি ইন্ডিয়ার কর্পোরেট মার্কেটটা অনেক বড়, ৬০ থেকে ৭০ কোটি রুপি এই খরচটা উঠিয়ে নেওয়ার মতো সক্ষমতা ইন্ডিয়ার কর্পোরেট মার্কেটের রয়েছে। এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সেই জায়গাটা একটা চমৎকার প্রয়াসের জায়গা ছিল, ফুটবল ডিপ্লোম্যাসি এবং সেই সঙ্গে ফুটবল মার্কেটিং যে বিষয়টাকে আমরা বলি বা স্পোর্টস মার্কেটিং এর যে জায়গাটা বলি, সেই স্পোর্টস মার্কেটিং এর জায়গাটায় কিন্তু তারা চমৎকারভাবে জয়ী হয়েছে এবং সেই জায়গাটায় তারা সক্ষম হয়েছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনকে কনভিন্স করার জন্য তাদের মাটিতে এসে তারা ম্যাচ খেলতে পারবে। এবারে কলকাতার মাটিকেই কেন বেছে নেওয়া হয়েছে, কারণ আমরা জানি যে ইন্ডিয়ার ফুটবল সংস্কৃতির সবচেয়ে বড় পার্টটা কিন্তু কলকাতার মাটিতেই। বিশেষ করে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের যে ডার্বি হয় সে ব্যাপারটা আমরা খুব ভালো মতো জানি, এবং সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বিশেষ করে কলকাতার দর্শকদের ব্রাজিল বা আর্জেন্টিনার প্রতি যে এক ধরনের প্রীতি রয়েছে, সে ব্যাপারগুলো কিন্তু এখন ব্রাজিল বা আর্জেন্টিনার প্রত্যেকটা প্লেয়াররাই জানে, বা ফুটবল ফেডারেশন থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা সবাই কিন্তু এখন জানে। সেই জায়গাটাতে আবারও বলছি
খরচ ওঠাতে কে পারবে না পারবে, কর্পোরেট মার্কেট কোথায় বড় না বড়, পুরো ডিলটার ডেফিনেটলি এক ধরনের একটা মার্কেটিং ভ্যালু ক্রিয়েট করারও প্রয়োজন আছে। সেই জায়গাটাতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তারা কনভিন্স করতে সক্ষম হয়েছে যে আমরা পুরো এক্সপেন্সটা বহন করতে পারবো, আমাদের সেই সক্ষমতা রয়েছে, আমরা সেই হসপিটালিটি প্রদান করতে পারবো, এবং আমরা তোমরা যে ক্রেজটা আসলে চাচ্ছ সেই ক্রেজটাও কিন্তু আমরা এই জায়গাটায় দিতে সক্ষম। কারণ কলকাতার মাটিতে ব্রাজিলের একটা অনেক বড় ফ্যান বেজ রয়েছে। বিশেষ করে 1977 সালে মোহনবাগানের এগেইনস্টে কসমোস ক্লাব তারা একটা ম্যাচ খেলেছিল, প্রীতি ম্যাচ খেলেছিল। সেই প্রীতি ম্যাচে যে বিষয়টা দেখা গিয়েছিল যে কিংবদন্তি পেলে যখন খেলতে এসেছিলেন তাকে কেন্দ্র করে কলকাতা যেমন উৎসবের নগরীতে রূপান্তরিত হয়েছিল, উৎসবের নগরীতে পরিণত হয়েছিল, সেই বিষয়টা কিন্তু পেলের মনে আলাদা করে দাগ কেটেছিল। এই ব্যাপারটাকেও সিবিএফ অনেক ভালোভাবে গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখেছে যে না, এই জায়গাটাতে আমাদের ফুটবলের প্রতি একটা আলাদা টান রয়েছে, বাড়তি এক ধরনের অনুপ্রেরণা আমরা কিন্তু এখান থেকে পেতে পারি যে আমাদের দেশ থেকে সাউথ আমেরিকান একটা কান্ট্রি থেকে অনেক দূরে, যেখানে সাবকন্টিনেন্টের একটা দেশ ইন্ডিয়া, বিশেষ করে কলকাতার মতো একটা শহর, সেখানে 1977 সালেই পেলেকে কেন্দ্র করে যে পরিমাণ চমৎকার আবহ তৈরি হয়েছিল, যে পরিমাণ ফুটবল সংস্কৃতির উপস্থাপন সেই জায়গাটা দেখা গিয়েছিল, সেই বিষয়টা পর্যালোচনা করলে দ্যাটস গোয়িং টু বি দ্য পারফেক্ট ভেন্যু ফর আস, এবং ব্রাজিল ফুটবল ফেডারেশন কিন্তু সেভাবেই চিন্তা করেছে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে 2011 সালে বাংলাদেশের মাটিতেও আর্জেন্টিনা খেলেছিল, কলকাতার মাটিতেও আর্জেন্টিনা খেলেছিল। খুব রিসেন্টলি লিওনেল মেসিকে আমরা দেখতে পেয়েছিলাম কলকাতার মাটিতে, তিনি এসেছিলেন। সবকিছু মিলিয়ে কলকাতাকেই তারা আদর্শ ভেন্যু হিসেবে চিন্তা করেছে, এবং সল্টলেক স্টেডিয়ামে ইন্ডিয়া এবং ব্রাজিল তারা মুখোমুখি হতে যাচ্ছে। এখন এই জায়গা থেকে অনেকেই সে প্রশ্নটা করতে পারেন যে ফুটবল ডিপ্লোমেসির জায়গায় যেখানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এইরকম একটা চমৎকার মানে দান মেরে দিয়েছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেই জায়গাটায় দান মারতে পারছে না কেন, বা সেটা এখন পর্যন্ত সম্ভব হচ্ছে না কেন? বিশেষ করে আর্জেন্টিনার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক তো স্থাপন হয়ে গিয়েছিল বাংলাদেশের, ব্রাজিলেরও একটা বড় ধরনের ক্রেজ রয়েছে। সো এই ক্রেজটাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কেন ব্যবহার করতে পারছে না, কেন সেই জায়গাটাতে বাংলাদেশের সঙ্গে ব্রাজিল বা আর্জেন্টিনার কোনো ম্যাচ হতে পারছে না? দেখেন, এই জায়গাটা যদি বিশ্লেষণ করতে চাই তাহলে আমার কাছে সবচেয়ে বড় ব্যারিয়ারটা মনে হয় রিয়েলিস্টিক জায়গা থেকে, হ্যাঁ ফুটবল ডিপ্লোম্যাসির একটা জায়গা তো অবশ্যই অবশ্যই আছে, কূটনৈতিক যে কমিউনিকেশন মেইনটেনেন্সের জায়গাটা সেটা অবশ্যই আছে। তার চাইতে বড় বিষয়টা মনে হয় কর্পোরেট মার্কেটের জায়গাটাতে কমিউনিকেশন এবং কর্পোরেট মার্কেটের রিয়েলিটির জায়গাটা। ইন্ডিয়া এত বড় দেশ, তাদের কর্পোরেট মার্কেটও অনেক বড়। বাংলাদেশের কর্পোরেট মার্কেটটা, বিশেষ করে স্পোর্টস কর্পোরেট মার্কেটটা কিন্তু এখন পর্যন্ত অত বড় হয়ে ওঠে নাই, যেটা আমরা হয়তোবা বাইরে থেকে খুব বেশি বুঝতে পারি না। কিন্তু যারা একদম রিয়েল ফিল্ডে কাজ করেন তারা এই বিষয়টা খুব ভালো মতো বুঝতে পারেন যে আমাদের স্পোর্টস মার্কেটটা কর্পোরেট ফিল্ডের জায়গা থেকে এখনো অত বড় হয় নাই যে এরকম একটা কান্ট্রিকে এনে আমরা খেলাতে পারবো কি পারবো না। হ্যাঁ, 2011 সালে কিন্তু সেটা দেখা গিয়েছিল যে আর্জেন্টিনাকে বাংলাদেশের মাটিতে এনে নাইজেরিয়ার সঙ্গে একটা প্রীতি ম্যাচ খেলানো হয়েছে। সো আমার কাছে এটা আবার ব্যক্তিগতভাবে মনে হয় যে এক্সপেন্স যদি এফোর্ট দেওয়া হয়, 2011 সালে যেরকম এফোর্ট দেওয়া হয়েছিল সেরকম এফোর্ট দেওয়া হলে এক্সপেন্সও হয়তোবা বড় কোনো ম্যাটার হতে পারে না। সেই জায়গাটা অবশ্যই ফুটবল ডিপ্লোম্যাসি একটা অনেক বড় বিষয়, কর্পোরেট মার্কেটিং স্ট্রাকচারের জায়গাটা তো অবশ্যই আছে। আমি জানি না যে আমাদের ফুটবল ফেডারেশন কখনো এইরকম এফোর্ট দিয়েছে কিনা যে ব্রাজিল বা আর্জেন্টিনার মতো কোনো টিমকে এনে বাংলাদেশ টিমের সঙ্গে খেলানো। এর আগে তো আমরা দেখেছিলাম যে আর্জেন্টিনা টিম, নাইজেরিয়া টিম তারা এসে খেলেছিল, তাদের মধ্যে প্রীতি ম্যাচ দেখেছিলাম, কিন্তু বাংলাদেশ টিমের এগেইনস্টে এই ধরনের কোনো বড় দলের কোনো ম্যাচ আমরা দেখতে পাই নাই। সো আমি যদি মার্কেটিং পয়েন্ট অফ ভিউ থেকে বলি, 11 সালে যখন আর্জেন্টিনাকে আনা হয়েছিল তখনও তো একটা মোটা অঙ্কের টাকা দিয়ে আনা হয়েছিল, এবং সেই জায়গায় নাইজেরিয়া টিমকেও কিন্তু ওই এক্সপেন্সটাও বিয়ার করতে হয়েছিল। সো বাংলাদেশ টিমের এগেইনস্টে যদি ব্রাজিল বা আর্জেন্টিনা কোনো টিমের কোনো এরকম প্রীতি ম্যাচের আয়োজন করা পসিবল হয়, সেই জায়গাটায় আমার মনে হয় যে একটু এক্সট্রা এফোর্ট প্রয়োজন, একটু এক্সট্রা এফোর্ট। আমি জানি না যে কখনো আমাদের ফুটবল ফেডারেশন থেকে সেই এক্সট্রা এফোর্টটা দেওয়া হয়েছে কিনা বা দেওয়ার চেষ্টা করা হয়েছে কিনা। আই হোপ ইন্ডিয়া তো একটা দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছে। সেই জায়গা থেকে আমাদের ফুটবল ফেডারেশন যদি কখনো ভবিষ্যতে এরকম উদ্যোগী হয় যে ওয়ার্ল্ডের বড় কোনো টিমকে বাংলাদেশে এনে বাংলাদেশ টিমের সঙ্গে তাদের একটা খেলার এক্সপেরিয়েন্স প্রদান করা, এবং সেক্ষেত্রে 2011 সালে যেরকম আমরা দেখেছিলাম যে এক্সপেন্স খুব বেশি ম্যাটার করে নাই বা এক্সপেন্স খুব বড় বাধা হয়ে দাঁড়ায় নাই, এখনকার সময়ের কর্পোরেট মার্কেটিং এর জায়গাটা চিন্তা করলেও হয়তোবা একটু এক্সট্রা এফোর্ট যদি আমরা দিতে পারি সেটাও হয়তোবা খুব বড় কোনো ম্যাটার করবে না বলে আমার বিশ্বাসের জায়গা।
দর্শক, কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।